এই ভিডিওতে আমরা মাইটোসিস নিয়ে আলোচনা করব, মাইটোসিসের ফেজ নিয়ে, যে মাইটোসিসের ধাপ কয়টা বা কয়টা ধাপে মাইটোসিস সম্পন্ন হয়। তো সেই ধাপগুলো আমি বাংলায় বুঝিয়ে দিব এবং পরবর্তীতে আমি সেগুলো এক একটা ধাপের কীভাবে আমি ইংরেজিতে লিখব সেগুলো দেখাই দেবো। তো চলো আমরা ভিডিওটা শুরু করি। তো মাইটোসিসকে আবার ইকুয়েশনাল সেল ডিভিশনও বলা হয়। কেন ইকুয়েশনাল বলা হয় তা আমি ভিডিওর শেষে বলবো। এখন বললে হয়তো তোমরা বুঝবে না, এই জন্য আমি কেন ইকুয়েশনাল সেল ডিভিশন বলা হচ্ছে আমি সেটা পরে বলবো। তো মাইটোসিস আমরা দেখেছিলাম কি, যে এখানে কি হয়, একটা সেল বিভক্ত হয়ে দুইটা সেলে পরিণত হয়, তাই না? তা এটা কয়েকটা ধাপে সম্পূর্ণ হয়, ঠিক আছে? এই ধাপগুলো আমরা এখন দেখব। তো মাইটোসিসটা প্রথমত দুইটা ধাপে সম্পূর্ণ হয়। কি কি? একটা হচ্ছে আমার ক্যারিওকাইনেসিস, আর একটা ধাপ হচ্ছে আমার সাইটোকাইনেসিস। এখন আমরা দেখব যে ক্যারিওকাইনেসিসটা কি আর সাইটোকাইনেসিসটা কি। যখন আমরা সেলের স্ট্রাকচার দেখেছিলাম যে সেল দুইটা জিনিস নিয়ে গঠিত হয়েছিল, প্রধানত একটা হচ্ছে নিউক্লিয়াস, একটা হচ্ছে সাইটোপ্লাজম। তো নিউক্লিয়াসের যে বিভাজনটা, মানে নিউক্লিয়াস যে ভাগ হয়ে যায়, সেটাকে বলা হচ্ছে আমার ক্যারিওকাইনেসিস। আর এই যে সাইটোপ্লাজমগুলো ভাগ হয়ে যায় তাকে বলা হচ্ছে আমার সাইটোকাইনেসিস। তাহলে আমরা কি বললাম? ডিভিশন অফ নিউক্লিয়াস। আর এটা কি বললাম? ডিভিশন অফ সাইটোপ্লাজম। তো এই দুইটা ধাপ আমরা সম্পূর্ণ করব এখন। তো এই দুইটা ধাপ সম্পূর্ণ করার পূর্বে আরেকটা ধাপ সম্পূর্ণ হয়, এটা হচ্ছে প্রিপারেশন ধাপ, যেটাকে বলা হয় ইন্টারফেস। আমরা বলবো ইন্টারফেস। এই ফেজটা হচ্ছে কি খুবই গুরুত্বপূর্ণ, কারণ কি, আমরা যদি যখন কোথাও হচ্ছে ভ্রমণে যাই, তো তার আগে আমরা একটা কী করি? প্রিপারেশন নেই। সেই প্রিপারেশনটার যে নেয় এখানে সেল, সেটাকে বলা হচ্ছে কি ইন্টারফেস। এই সময়টুকু কিন্তু সে অনেক বেশি নিয়ে ফেলে, এই যে সেল ডিভিশন যে করে একটা থেকে দুইটা, তো ইন্টারফেসে সে বেশিরভাগ সময় ব্যয় করে। দেখা যায় তার যে সেল ডিভিশনটা ঘটে, তার 90 থেকে 95% সময় এই এই ফেজেই সে ব্যয় করে। তো এটা আমরা ইংলিশে কী লিখব? ইংরেজিতে লিখব যে, এখানে লিখব আমরা দ্য সেল গ্রোস, পারফর্মস রুটিন লাইফ প্রসেস অ্যান্ড প্রিপেয়ার্স টু ডিভাইড। তাহলে কী হয়, এখানে তার যে প্রস্তুতিমূলক কাজগুলো পরবর্তী ধাপে কীভাবে সে পরবর্তী ধাপটা যে সম্পূর্ণ করবে, তার যে প্রিপারেশনমূলক কাজটা তার এই ধাপে সম্পূর্ণ হয়ে থাকে। তো আমরা ইংরেজিতে এভাবে লিখব, ঠিক আছে? তো এখন আমরা আসি ক্যারিওকাইনেসিস। কারণ কি, আমরা প্রথম ধাপ বললাম কি ক্যারিওকাইনেসিস। ক্যারিওকাইনেসিস কেন আগে লিখলাম? হচ্ছে যে আমাদের সেল ডিভিশন হওয়ার প্রথমে তার নিউক্লিয়াসটা বিভাজন হবে। নিউক্লিয়াসটা বিভাজন আগে ঘটে, তারপর তার সাইটোপ্লাজমের বিভাজন ঘটে। এই জন্য আমরা আগে ক্যারিওকাইনেসিস পড়ব, তারপর আমরা সাইটোকাইনেসিস পড়ব। তো ক্যারিওকাইনেসিসের ধাপ থাকে, সেটা হচ্ছে কি 4টা ফেজ। 4টা ফেজ থাকে। কি কি? একটা হচ্ছে আমার প্রোফেজ, দুই নম্বর হচ্ছে মেটাফেজ, একটা হচ্ছে আমার অ্যানাফেজ, একটা হচ্ছে আমার অ্যানাফেজ, আর হচ্ছে একটা আমার টেলোফেজ। তো এই 4টা ধাপে হয় আমার ক্যারিওকাইনেসিস, কি নিউক্লিয়াসের বিভাজন। তো আমরা এই 4টা ধাপ এখন এক এক করে আলোচনা করব এবং সেটা চিত্রের মাধ্যমে দেখব। এবং আমার যখন বাংলা বোঝানো শেষ হয়ে যাবে, তখন আমি এর ইংলিশে আমরা কী লিখব সেগুলো আমি দিয়ে দিব, ঠিক আছে? তো চলো আমরা শুরু করি ক্যারিওকাইনেসিস। ক্যারিওকাইনেসিস শুরু হওয়ার পূর্বে আমরা বললাম যে তার আরেকটা ফেজ সম্পূর্ণ, সেটা হচ্ছে কি ইন্টারফেস।
ইন্টারফেস এটা হচ্ছে কি আমরা ক্যারিওকাইনেসিস শুরু হওয়ার পূর্বে এটা প্রথমে আমরা লিখব ইন্টারফেস দশা। এই দশা আমরা কি দেখলাম যে তার নিউক্লিয়াসটা যেমন ঠিক তেমনই থাকে, জাস্ট একটু পুষ্টিমূলক কাজ করে। তো এটা হচ্ছে আমার নিউক্লিয়াস, এগুলো হচ্ছে আমার ক্রোমোজোম, আর এটা হচ্ছে আমার সেল মেমব্রেন, ঠিক আছে। তো এটা হচ্ছে আমার ইন্টারফেস পর্যায়ে ঠিক এরকমই থাকে। এবং আমরা দ্বিতীয়ত আসি যে ক্যারিওকাইনেসিস। ক্যারিওকাইনেসিসের প্রথম ধাপটা আমরা দেখেছিলাম কি প্রোফেজ। প্রোফেজ তো ইন্টারফেস দশা এরকম থাকে, এই প্রোফেজ দশা একটু চেঞ্জ হয়। এখানে কি হয়, এখানে যে আমার এই যে নিউক্লিয়ার যে এনভেলপটা আছে সেটা বিলুপ্ত হতে শুরু করে, ঠিক এরকম। তো বিলুপ্ত হওয়ার মানে কি এখানে বিলুপ্ত হতে যাবে, এখানে আর দেখা যাবে না নিউক্লিয়ার এনভেলপটা। প্লাস কী হয়, এই যে তার নিউক্লিওলাস সেটাও বিলুপ্ত হতে শুরু করে, মানে কি এটা দেখাই যায় না প্রায়। এবং যে ক্রোমোজোমগুলো সেগুলো মোটা এবং খাটো হয়। মোটা এবং খাটো হওয়ার কারণ হচ্ছে এখানে কী হয়, ডিহাইড্রেশন হয়, মানে কি পানি বিয়োজন হয়, যার ফলে কী হয় মোটা এবং খাটো হয়। এবং সেল ওয়ালটা কী থাকে আমার ঠিক থাকে। কি বললাম এখানে প্রোফেজ পর্যায়ে এখানে পানি বিয়োজন হয়, মানে কি ডিহাইড্রেশন। ডিহাইড্রেশন ঘটে, যার ফলে কি হয় আমার ক্রোমোজোমগুলো মোটা এবং খাটো হয়। এবং আরেকটা কি হয়, এখানে নিউক্লিয়ার এনভেলপগুলো বিলুপ্ত হতে শুরু করে, মানে আর দেখা যায় না। এবং এখানে নিউক্লিওলাসটাও আর দেখা যায় না। তো এটাই হচ্ছে প্রোফেজ ধাপ। তো প্রোফেজ যদি একটু এটা সূত্রের মাধ্যমে দেখি তাহলে আমরা দেখতে পাবো এরকম। যদি আমার ইন্টারফেস পর্যায়টা এটা হবে আমার এরকম, যদি আমরা সুতা ধরি কালো সুতা একটা, এটা হচ্ছে আমার ক্রোমোজোমগুলো এরকম থাকে, মনে করলাম এটা ইন্টারফেস পর্যায়ের ক্রোমোজোম, ঠিক আছে। এটা হচ্ছে আমার ইন্টারফেস পর্যায়ের ক্রোমোজোম। তাহলে এগুলো হচ্ছে আমার কি ইন্টারফেস পর্যায়ের ক্রোমোজোম। এবং প্রোফেজ পর্যায়ে এসে কীরকম হবে, এরকম মোটা এবং খাটো হয়ে যাবে, ঠিক আছে। এটা কোন পর্যায়ে, এবং এটা হচ্ছে আমার প্রোফেজ পর্যায়ে, ঠিক আছে। এখানে মোটা এবং খাটো হবে। তো এটা হচ্ছে আমার কি ইন্টারফেজ এবং প্রোফেজ। এখানে আরেকটা গুরুত্বপূর্ণ কাজ করে প্রোফেজে, সেটা হচ্ছে কি আমার এই যে আমার এগুলো কি বললাম ক্রোমোজোম, এই ক্রোমোজোমগুলো লম্বালম্বি, মানে কি এই দিক দিয়ে ভাগ হয়ে যায়, যেমন এরকম। এরকম করে কি হয়, এখানে আসে প্রোফেজ পর্যায়ে মোটা এবং খাটো হয় এবং এরকম করে ভাগ হয়ে যায়। কিন্তু এই যে এখানে ভাগ হয়ে গেছে, কিন্তু এখানে ভাগ হয় না, এটাকে বলা হয় সেন্ট্রোমিয়ার, ঠিক আছে। তো এখানে প্রোফেজে কী হলো, কী ঘটলো, প্রথমত দেখো এখানে আমার নিউক্লিয়ার এনভেলপ ডিসঅ্যাপিয়ার হচ্ছে, নিউক্লিওলাসও ডিসঅ্যাপিয়ার হচ্ছে, ক্রোমোজোমগুলো মোটা এবং খাটো হচ্ছে, এবং কী হয় শেষে লম্বালম্বি ভাগ হয়ে যাচ্ছে। কিন্তু একটা জিনিস ভাগ হচ্ছে না, এই যে বস্তুটা এখানে এটাকে এই বস্তুটাকে বলা হয় আমার সেন্ট্রোমিয়ার। তাহলে এখানে কী ঘটবে, ঠিক এরকম ঘটবে। এটা হচ্ছে প্রথম পর্যায়ের দিকে এরকম হবে, তো প্রোফেজের শেষের দিকে হয়ে আসবে এরকম। নিউক্লিয়ার এনভেলপটা দেখা যাবে না, পরবর্তীতে দেখা যাবে এরকম। এরকম করে ভাগ হয়ে যায়, ঠিক আছে। আর এই যে ভাগ হয় না, এইটাকে বলা হয় সেন্ট্রোমিয়ার। ঠিক আছে। এখানে আরও দুইটা আমি অ্যাড করি। ঠিক আছে, এইরকম হয়। এটা হচ্ছে আমার প্রোফেজ ধাপ। তো প্রোফেজ ধাপটা আমি ইংরেজিতে লিখবো এভাবে। তো আমরা প্রোফেজের ফিগারটা আমরা এইভাবে অ্যাড করছি। ও আরেকটা জিনিস এখানে শুরু হয়, সেটা হচ্ছে কি আমাদের যে সেন্ট্রিওল থাকে, সেন্ট্রিওল থেকে স্পিনাল তন্তু, একটা স্পিনাল তন্তু গঠন যে কাজটা, সেটা এখানে শুরু হয়ে যায়। তো আমরা এভাবে লিখব যে দ্য ক্রোমাটিন ইজ কনডেন্স অ্যান্ড ভিজিবল। কনডেন্স কথাটার অর্থ হচ্ছে কি ঘনীভূত হওয়া, এবং ভিজুয়াল মানে দেখা যায়, এরকম মোটা এবং খাটো হয়, ঠিক আছে। কেন, পানি বিয়োজন মানে ডিহাইড্রেশনের কারণে। দ্য নিউক্লিয়ার এনভেলপ ব্রেক ডাউন অ্যান্ড ডিসঅ্যাপিয়ার। নিউক্লিয়ার যে পর্দাটা আছে এনভেলপটা, সেটা কী হয় আমরা এর আগে দেখলাম, যেটা কী হবে আমার বিলুপ্ত হতে হবে এবং দেখা যায় না প্রায়। তারপর কি আমাদের যে সেন্ট্রিওল থাকে, সেলের যে উপাদান সেন্ট্রিওল, সেখান থেকে কিছু তন্তু বের হয়, এগুলো হলো স্পিন্ডল ফাইবার। তো এখানে এই কাজটা এখানে কেবল শুরু হয়, এখানে কিন্তু শেষ হয় না। তো এই জন্য বলছে যে স্পিন্ডল ফাইবার্স বিগিন টু ফর্ম, মানে কি তৈরি হওয়া শুরু করে। যখন এই কাজগুলো হয় তার পরপরই এই ধাপটা আমার শেষ হয়ে যায়।
তারপরের ধাপটা শুরু হয়। যেমন কি পরের ধাপটা হচ্ছে আমার মেটাফেজ। তো তৃতীয় ধাপ হচ্ছে আমার মেটাফেজ। মেটাফেজ, তো মেটাফেজে কি হবে? মেটাফেজে আমরা এখানে বললাম না স্পিন্ডল ফাইবারটা তৈরি হওয়া শুরু করে, এখানে পুরোপুরি তৈরি হয়ে যাবে স্পিন্ডল ফাইবারটা। এটা হচ্ছে আমার কি সেন্টিওল, দুই পাশে দুইটা, এবং এগুলো হচ্ছে আমার স্পিন্ডল ফাইবার। এখানে পুরোপুরি তৈরি হয়ে যায়। এবং এই যে নিউক্লিয়ার যে এনভেলপটা, মানে সরি সেল ওয়ালটা, এই সেল ওয়ালটা আবার এখানে ঠিক থাকবে। শুধু পরিবর্তন করতেছে আমার নিউক্লিয়াসে, ঠিক আছে, বাকি সব আমার ঠিক আছে। তো এখানে কি হয়, আমার এই যে আমরা এখানে বললাম ক্রোমাটিক, এইগুলোকে বলা হয় ক্রোমাটিড, ঠিক আছে। এই ক্রোমোজোমগুলো কি হয়, এই যে মাছ বরাবর আছে না, এটা এইদিকে দুইটা সাইড, ঠিক আছে, দুই মেরু, আর এটা হচ্ছে কি মাঝখান, এটাকে বলে বিষুবীয় অঞ্চল। তো এগুলো কি হয় মেটাফেজ পর্যায়ে এখানে চলে আসে মাঝ বরাবর। এখানে মাঝখান বরাবর চলে আসে। এরকমটা হবে, ঠিক আছে। তাহলে এখানে কি কি ঘটলো, স্পিন্ডল ফাইবারটাই তৈরি হবে এবং এই যে ক্রোমোজোমগুলো সেখানে মাঝখানে চলে আসবে। তো আমরা ইংরেজিতে কীভাবে লিখব, এভাবে যে মানে এই স্পিন্ডল ফর্মস, মানে কি স্পিন্ডলটা তৈরি হয়ে যায়। তারপর কী হয়, ক্রোমোজোমস অ্যাটাচ টু ইকুয়েটর অফ স্পিন্ডল, মানে কি এখানে কি কোথায় মাঝখানে চলে আসে, ঠিক আছে। তো এই দুইটা কথা লিখলেই হবে এখানে, ঠিক আছে, মেটাফেজ পর্যায়ে। এবং ফিগারগুলো অবশ্যই আমাকে প্রতিটা ধাপে আর্ট করে দিতে হবে। তো হয়ে গেল। তারপরের ধাপ কি, এটা যখন হয়ে যায় এভাবে, তারপরের ধাপ শুরু হয়। তারপরের ধাপ কী ছিল আমার, অ্যানাফেজ। অ্যানাফেজ, তো অ্যানাফেজ পর্যায়ে কি হয়, অ্যানাফেজ পর্যায়ে কি হবে, এগুলো আবার কি হয়, সেন্টোমিয়ার এখানে ভাগ হয়ে যায়, ঠিক আছে। সেন্টোমিয়ারটা এখানে অ্যানাফেজ পর্যায়ে এসে ভাগ হয়ে যাবে, এবং ভাগ হয়ে গিয়ে এখানে মনে করলাম এখানে ভাগ হয়ে যাবে এটা। তাহলে এটা এইরকম ছিল, এরকম ছিল না, তো এটা এইভাবে ভাগ হয়ে যাবে, যে এইরকম আর এরকমে পরিণত হবে, ঠিক আছে। তাহলে এটা এই যে সেন্টিমিটারটা ভাগ হয়ে গিয়ে এইভাবে দুই ভাগে পরিণত হয়, ঠিক আছে। আমরা একটু আগে দেখছিলাম যে সেন্টিমিটার ঠিক থাকে, ক্রোমোজোমগুলো লম্বালম্বি ভাগ হয়, কিন্তু এখানে কি হয়, এগুলো ঠিক থাকে, সেন্টিমিটারটা ভাগ হয়ে যায়। তো এখানে ভাগ হওয়ার পর যেটা হয়, এটা ভাগ হয়ে যাওয়ার পর এগুলো কি করে, এদের যেই, এরা তো মাঝখানে ছিল, এরা এই যে কিনারের দিকে যাওয়া শুরু করে, দুই প্রান্তে যাওয়া শুরু করে, তখন দেখায় ঠিক এইরকম। ঠিক আছে, এরা কি করে ভাগ হয়ে দুই মেরুতে, মানে কি কিনারের দিকে আসা শুরু করে। তো আমি অ্যানাফেজ ধাপটা কীভাবে লিখব, অ্যানাফেজ ধাপটা আমার ইংরেজিতে হবে এরকম, সেন্ট্রোমিয়ার্স ডিভাইড অ্যান্ড সেপারেটিং ইজ ক্রোমাটিড, মানে কি ভাগ হয়ে যায় এবং দুই পাশে দুইটা সেপারেট করে দেয়। তারপর কী হয়, দ্য সেপারেটেড ক্রোমাটিডস আর পুলেট টু অপোজিট পোলস, মানে কি এটা কি হয়, এই দিকে যাওয়া শুরু করে। তো যখনই যাওয়াটা শুরু করে তখনই আমার অ্যানাফেজ ধাপ শেষ হয়ে যায়, তার পরবর্তী ধাপটা আমার শুরু হয়। তার পরবর্তী ধাপটা আমরা কি বললাম, টেলোফেজ। টেলোফেজটাই কিন্তু আমার হচ্ছে শেষ ধাপ। টেলোফেজে কী বললাম, এগুলো যাওয়া এখানে আমার শুরু করছে। তাহলে এখানে এসে কী হয়, যখন আমার যাওয়া শুরু করলো, এখানে এসে কী হবে, এরা পৌঁছায় যাবে, দুই মেরুতে পৌঁছায় গিয়ে ঠিক এরকমটা শুরু করবে। আবার এখানে হচ্ছে এনভেলপ তৈরি হবে,
দুই দিকে দুইটা স্পিনাল ফাইবারটা এখন আর দেখা যাবে না, মানে কি এটা অদৃশ্য হতে শুরু করবে, ঠিক আছে। এবং এখানে ক্রোমোজোম, এখানে নিউক্লিওলাস তৈরি হওয়া শুরু করবে। ক্রোমোজোম আগের মতো ঠিক চিকন এবং ছোট্ট সূক্ষ্ম হবে, এবং আমার যে মেমব্রেনটা আছে সেটা একটু এরকম হবে, ঠিক আছে। তো এটা হচ্ছে কী হলো, এইদিকে এই দুই কিনারে আমার এটা এইদিকে একটা কিনার রাখলাম, এইদিকে, আর এটা হচ্ছে আমার সেল মেমব্রেনটা, ঠিক আছে। তো এইদিকে দুই দিকে চলে গেল এবং এভাবে তৈরি হলো। এখানে আবার এরকম হয় কি, আমরা প্রথমের যে ধাপটা এখানে পড়েছিলাম কি ডিহাইড্রেশন হয়, ঠিক আছে। আর এখানে আমার পানি আবার যুক্ত হয়, এখানে পানি যুক্ত হওয়ার কারণে আবার সেগুলো আগের মতো হয়ে যায়। তো এটা হচ্ছে আমার টেলোফেজ ধাপ। এখন টেলোফেজ ধাপটার আমরা ইংরেজিতে দেখি। কী দেখব, প্রথম আমরা বলবো ক্রোমোজোমস আনকোলাই, স্পিন্ডল ডিসঅ্যাপেয়ার, মানে কি স্পিন্ডলটা আর দেখা যাবে না, যেটা তৈরি হয়েছিল সেটা আর দেখা যাবে না। নিউক্লিয়ার এনভেলপ রিঅ্যাপেয়ার্স, মানে কি নিউক্লিয়ার মানে পর্দাগুলো আবার দেখা যাবে। একটু আগে আমরা দেখছিলাম দেখা যাচ্ছে না, এটা শেষ পর্যায়ে এসে দেখা যাবে। তো এটা শেষ করার পর মধ্যে দিয়েই আমার শুরু মানে ক্যারিওকাইনেসিস যে ধাপটা এটা শেষ হয়ে যায়, কারণ কি আমার 4টা ধাপ শেষ। তারপর কি আমাকে এই দুইটা তো আবার সেপারেট করতে হবে, তাই না? এই দুটো সেপারেট করার জন্য বা এখানে যে সাইটোপ্লাজম থাকে সেগুলোকে সেপারেট করার জন্য আরেকটা ধাপ সম্পূর্ণ হয়, সেটা হচ্ছে আমার সাইটোকাইনেসিস। তো টেলোফেজের পর আমার শুরু হয় সাইটোকাইনেসিস। এখন আমরা সাইটোকাইনেসিস দেখব। তো আমরা টেলোফেজ পর্যায়ে দেখলাম শেষের দিকে আমাদের যে সেল মেমব্রেনটা ছিল সেটা কি হচ্ছে ভিতরের দিকে ঢুকে যাচ্ছিলো, মানে কি একটা খাঁজের তৈরি হচ্ছে, তাই না? এই খাঁজটা তৈরি হচ্ছে। তো এই খাঁজটা কী হয়, এখানে সাইটোকাইনেসিসে এই কাজটা বেশি হয়ে যায়। তাহলে এখানে শুরু হয় এরকম, যদি হয় আমি ধরি এরকম হয়, তাহলে এটা কী হবে, আস্তে আস্তে ভিতরের দিকে ঢুকে যাবে। এটা হচ্ছে আমার নিউক্লিয়াস, এগুলো নিউক্লিওলাস এবং ক্রোমাটিন। তারপর ঢুকে গিয়ে এটা কি হবে, দুইটাকে ভাগ করে দিবে। দুইটাকে ভাগ করে দিলে এখানে এইভাবে এইরকম তৈরি হবে। মানে কি আমার ছিল একটা, এখানে দুইটা হয়ে গেল। তার মানে কি এখানে আছে আমার সেল ওয়াল আছে, তারপর কি নিউক্লিয়াস আছে, প্লাস এখানে আমার কি সাইটোপ্লাজম যেগুলো সেগুলো সব আছে। তাহলে আমার কি হয়, একটা থেকে দুইটা উৎপাদন, মানে একটা থেকে আমার এখানে দুইটা একদম সেপারেট হয়ে যায়, পূর্ণাঙ্গ সেলে পরিণত হয়। তাহলে এই যে মাতৃক কোষ আমরা দেখেছিলাম ইন্টারফেস পর্যায়ে, যে কোষটা দেখেছিলাম, ঠিক আছে, ইন্টারফেস পর্যায়ে এখানে যদি আমার ক্রোমোজোম থাকে টয়েজেন ধরলাম, আমাদের এমনিতেই আমাদের ক্রোমোজোম থাকে 23 জোড়া, মানে কি 46টা, 46। তো আমি এখানে তাহলে এগুলাতে কি হবে আমার, এখানে ঠিক এগুলাতেও 46, মানে কি এখানে জয়টা ছিল এখানেও টয়টা হবে, ঠিক আছে। তার মানে এখানে ছিল টয়েজেন, এগুলাতেও হবে আমার টয়েজেন, ঠিক আছে। টয়েজেন এই জন্যই আমি বলেছিলাম যে আমি শেষে বলবো একটা অ্যান্সার, সেটা হচ্ছে আমার কি ইকুয়েশনাল সেল ডিভিশন বলার কারণ কি, এখানেও যদি থাকে আমার টয়েজেন, এই যে নতুন কোষগুলো উৎপন্ন হচ্ছে সেগুলোতেও থাকবে আমার ক্রোমোজোমের সংখ্যা টয়েজেন, এই জন্য আমাকে বলা হচ্ছে এটাকে ইকুয়েশনাল সেল ডিভিশন। তো এটাই ছিল আমার মাইটোসিস সেল ডিভিশন। যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক করবে, কমেন্ট করে জানাবে এবং তোমাদের ফ্রেন্ডের কাছে শেয়ার করবে। ধন্যবাদ।